আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের আজকের ফার্মাকোডাইনামিক্স ক্লাস শুরু করছি। কনসেপ্ট অফ ক্লাসিফিকেশন অফ রিসেপ্টর, ফার্মাকোডাইনামিক্স 3। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি প্রিন্সিপালস অফ ফার্মাকোডাইনামিক্স এবং কি রিসেপ্টর কি, রিসেপ্টরের কাজ কি, হ্যাঁ, অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট এইগুলো সম্বন্ধে জেনেছি। আজকের ক্লাস আমরা জানবো রিসেপ্টর, দ্যাট ইজ কনসেপ্ট অফ ক্লাসিফিকেশন। রিসেপ্টরের ক্লাসিফিকেশনের কনসেপ্ট কার উপর বেস করে দাঁড়িয়ে আছে, কি কি থিওরি আমরা জানতে হবে আমাদের। তো এইগুলো আসলে একটু কি আগে জেনে নেওয়া যে আমরা যেটা ক্লাস করতে যাচ্ছি সেই ক্লাসের বেসটাকে আমরা স্ট্রং করে নেওয়ার জন্য এই কয়েকটা থিওরি আমরা জেনে রাখবো। তাহলে আমাদের পরবর্তী ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে। যখন আমরা জি প্রোটিন কাপল রিসেপ্টর পড়বো, আমরা যখন লিজেন্ডেটেড আয়ন চ্যানেল পড়বো, তখন আমাদের ক্লিয়ার কনসেপ্ট হবে। তো ক্লাসের শুরুতেই SMS আমি দিয়ে দিই, দ্যাট ইজ কি আমাদের জন্য আপাতত ভ্যাকসিন কি, মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্স, ওয়্যারিং মাস্ক অ্যান্ড ইউজিং হ্যান্ড স্যানিটাইজার, ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশিং। হ্যাঁ, এটাই হলো আমাদের আপাতত ভ্যাকসিন। এটা আমরা সবসময় মাথায় রাখবো। সবাই মাথায় রাখবো, আমাদের ফ্যামিলি মেম্বারদের ওয়ার্ন করবো, আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে ওয়ার্ন করবো। এবং কি চারদিকের মানুষের দিকে এখন আমরা যখন তাকাচ্ছি তখন মনে হচ্ছে যে আসলে মাস্ক পরাটা বুঝি আমরা যারা মানে এই পেশার সাথে সংশ্লিষ্ট তারাই মনে হয় শুধু মাস্ক পরছি, বাইরে আর কোনো পেশায় এতটুকু সিরিয়াসলি মাস্কটাকে নেওয়া হচ্ছে না, বাট বলা হচ্ছে যে মাস্কটাই ভ্যাকসিন। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের ক্লাস শুরু করি। তো receptor concept of classification, there are so many theories. Several theories has been used to explain the pharmacology of receptors. তো রিসেপ্টর কি আমি বললাম আগের ক্লাসে আমরা জেনেছি রিসেপ্টরের কাজ কি, অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট জেনেছি। হ্যাঁ, তো এখন রিসেপ্টর আমরা বলেছিলাম যে রিসেপ্টর কি করে, সিগন্যালকে আইডেন্টিফাই করে। তো সিগন্যালকে আইডেন্টিফাই করাটুকুই কি ওর কাজ? আচ্ছা, তাহলে আসলে এই সিগন্যালকে এটার মানে আসলে ফাংশন অফ রিসেপ্টরকে যদি আমরা সামারাইজ করি তাহলে আমরা দেখব যে টু প্রপাগেট দ্য রেগুলেটরি সিগন্যাল ফ্রম আউটসাইড টু ইনসাইড দ্য ইফেক্টর সেল। তাহলে কেন সে সিগন্যালকে বা এন্ডোজেনাস কোনো এন্ডোজেনাস সাবস্টেন্স অথবা সিগন্যাল অথবা কেমিক্যাল কোনো মলিকুল অথবা এক্সোজেনাস যে ড্রাগ আমরা দিচ্ছি তাকে সে আইডেন্টিফাই করছে। হ্যাঁ, তাহলে আইডেন্টিফাই করে সে কি করছে, প্রপাগেট দ্য রেগুলেটরি সিগন্যাল ফ্রম আউটসাইড টু ইনসাইড, হ্যাঁ, অফ দ্য ইফেক্টর সেল। তারপরে কি করবে, সে অ্যাম্পলিফাই করবে এই সিগন্যালকে, হ্যাঁ, এবং কি করবে, ইন্টিগ্রেট করবে ভেরিয়াস এক্সট্রাসেলুলার এবং ইন্ট্রাসেলুলার যে রেগুলেটরি সিগন্যাল আছে তাদের মধ্যে ইন্টিগ্রেশন করাটা হলো রিসেপ্টরের একটা কাজ। আর কি করতে পারে সে, আর কি করে সে, টু অ্যাডাপ্ট আ শর্ট টার্ম and long-term changes in the regulatory milieu and maintain the homeostasis. তাহলে রিসেপ্টরের শর্ট ফাংশন আমরা জানি যে প্রথম কথা হচ্ছে কি সিগন্যালটাকে আইডেন্টিফাই করা, সিগন্যালকে অ্যাম্পলিফাই করা, এগুলো হচ্ছে তার কাজ। আচ্ছা, এখন রিসেপ্টর যখন সে এক্সট্রাসেলুলার থেকে ইন্টারসেলুলার কোনো সিগন্যাল অথবা কোনো এন্ডোজেনাস কোনো সাবস্টেন্স বাইন্ড করলো অথবা কেমিক্যাল যা কিছু বাইন্ড করুক বা এক্সোজেনাস আমরা ড্রাগ দিলাম, সেই সিগন্যালটাকে নিয়ে যখন সে ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করবে তখন আমরা যেমন এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গত ক্লাসে এক্সপ্লেন করতে গিয়ে আমরা বুঝিয়েছিলাম যে লক অ্যান্ড কি। তাহলে এই যে থিওরিগুলো ডিফারেন্ট থিওরিজ, হ্যাঁ, টু এক্সপ্লেন দ্য ফার্মাকোলজি অফ রিসেপ্টর, প্রথম থিওরিটা হচ্ছে লক অ্যান্ড কি। হ্যাঁ, লক অ্যান্ড কি থিওরি বোঝা যাচ্ছে যে কি একটা লক আর একটা কি। তাহলে লক যদি আমি রিসেপ্টরকে ধরে নিই তাহলে কিটা কি, কিটা হলো আমাদের ড্রাগ, হ্যাঁ, অথবা সিগন্যাল অথবা কেমিক্যাল যেটাই বলি। হ্যাঁ, তাহলে এই যে ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্সটা তৈরি হবে লক অ্যান্ড কি এর মতো, এটা হলো একটা থিওরি। থিওরি জিনিসটা আসলে কি, যে আমরা অ্যাজাম্পশন, থিওরি হলো একটা অ্যাজাম্পশন বা ধরে নেওয়া, যখন কখন কোথায় কিভাবে হচ্ছে, যদি আমরা এর সাথে একে ম্যাচ করে দেই তাহলে কি হবে, এই সমস্ত ম্যানিপুলেশন হাইপোথিসিসকে আমরা থিওরি বলি। হ্যাঁ, অর্থাৎ এই থিওরিগুলো বুঝে ইনভেস্টিগেট করে একটা অ্যাকসেপ্টেড কনসেপ্টে কনভার্ট হবে। ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স বোঝার জন্য এই থিওরিগুলো। তাহলে
আমরা যে ক্লাসিফাই করবো রিসেপ্টরকে কিসের উপর বেসিস করে, কোন থিওরির উপর বেসিস করে, এই জন্য আমরা এনে শর্ট এগুলো একটু জেনে নিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, জি প্রোটিন কাপল রিসেপ্টর, তারপর আয়ন চ্যানেল রেগুলেটর, তারপর আয়ন চ্যানেল কাপল রিসেপ্টর, এগুলো যখন আমরা আস্তে আস্তে আবার ডিটেলসে যাব তখন এই থিওরিগুলো মাথায় রেখে আমাদের আগাতে হবে। এই জন্য আমরা এনে শর্ট জেনে নিব কি লক অ্যান্ড কি। হ্যাঁ, এখানে রিসেপ্টরকে যদি একটা লক হিসেবে ধরে নিই তাহলে সিগন্যাল বা ড্রাগ হলো একটা কি। তাহলে পার্টিকুলার আমরা যেমন কি এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স বোঝাতে গিয়ে যে জিনিসটা বলেছিলাম যে একটা পার্টিকুলার লকের কিটা হলো পার্টিকুলার, তার স্ট্রাকচার সিমিলারিটি থাকবে, স্পেসিফিকেশন থাকবে, তাহলে সেইটা এসে যখন কিনা বাইন্ড করবে তার রিসেপ্টরের সাথে ড্রাগটা, তাহলে লক অ্যান্ড কি এর মতো কাজ করবে। এটা হলো প্রথম থিওরি, ড্রাগ রিসেপ্টর ইন্টারাকশনের প্রথম। আর আমরা বলতে পারি কনসেপ্ট অফ ক্লাসিফিকেশন কিসের উপর বেস করে, এই কনসেপ্টের উপর বেস করে আমরা ক্লাসিফাই করবো রিসেপ্টরকে, যে ড্রাগ এবং রিসেপ্টর এগুলোকে আমরা বলছি লক অ্যান্ড কি। তাহলে একটা পার্টিকুলার লকের পার্টিকুলার কি দিয়ে খুলবে, অন্য লকের কি এসে সেই লকে ফিট করতে পারে, বাট এটা ঘোরাতে এই লকটা খুলবে না, ভেরি রেয়ারলি সেই লকটা খুলতে পারে। তাহলে পার্টিকুলার লকের জন্য পার্টিকুলার কি, এটা হলো প্রথম থিওরির কথা। দ্বিতীয়, আমরা খুবই সিম্পলি জিনিসগুলো বুঝে নিই আগে। হ্যাঁ, আচ্ছা, তারপর রেট থিওরি। রেট থিওরি বলা হচ্ছে যে ম্যাগনিটিউড অফ রেসপন্স, ম্যাগনিটিউড অফ রেসপন্স ইজ ইকুয়াল টু অ্যাগনিস্ট রিসেপ্টর অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন। আচ্ছা, জিনিসটা কি আমি কাকে আন্ডারলাইন করেছি, অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন। হ্যাঁ, তার মানে একটা পার্টিকুলার রেটে অ্যাসোসিয়েশন, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ড্রাগের সাথে রিসেপ্টরের অ্যাসোসিয়েশন এবং ডিসোসিয়েশন, হ্যাঁ, এটা হলো রেট থিওরি। মানে ওই পার্টিকুলার টাইমে কত মানে প্রপোর্শনালি কতটুকু অ্যাক্টিভিটি কি রেটে কাজ করবে। হ্যাঁ, মানে সিগন্যাল অ্যাসোসিয়েশন এবং ডিসোসিয়েশন ফ্রম দ্য রিসেপ্টর এর রেট ডিপেন্ড করে আপন দ্য টাইম, মানে কোন রিসেপ্টর কেমন হবে সেটা ডিপেন্ড করে এই রেটের উপরে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি 3 নম্বর থিওরি আমরা বলেছি কি অকুপেশন থিওরি। হ্যাঁ, ম্যাগনিটিউড অফ ড্রাগ রেসপন্স ডিপেন্ডস অন প্রপোর্শন অফ রিসেপ্টর অকুপাইড বাই দ্য ড্রাগ। মানে কতটুকু ড্রাগ কি পরিমাণ রিসেপ্টরকে অকুপাই করে, এই মানে যত বেশি প্রপোর্শনকে অকুপাই করবে তত বেশি তার রেসপন্স হবে। কিন্তু এই কনসেপ্টটা আসলে স্টেডি স্টেট পর্যন্ত কাজ করে, অর্থাৎ কন্টিনিউয়াস ইনক্রিজিং যদি অর্ডারের ড্রাগ আমরা দিতেই থাকি, ড্রাগ আসছে, হ্যাঁ, এটা কন্টিনিউয়াসলি আসছে এই ড্রাগ, তাহলে এই থিওরিটা তখন অ্যাপ্লিকেবল হবে না। একটা ফিক্সড টাইম পর্যন্ত এই থিওরি কাজ করবে, তারপর ডিক্রিজ হবে আস্তে আস্তে। হ্যাঁ, সিম্পলি যদি বলি তাহলে ড্রাগ সিগন্যাল রিসেপ্টরের কতটুকু পোর্শন অকুপাই করছে তার উপর ডিপেন্ড করবে তার অ্যাক্টিভিটি। তো এই যে রিসেপ্টর অকুপেশন থিওরি যেটা, এটা আসলে এটাকে ক্লার্ক থিওরিও বলা হয়। ক্লার্ক থিওরিটা আসলে ইনসাফিসিয়েন্ট টু এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ পার্শিয়াল অ্যাগনিস্ট অ্যান্ড ফুল অ্যাগনিস্ট। এই জন্য পরে অ্যারিয়েন্স এবং স্টিফেন, দুজন সায়েন্টিস্ট এটাকে মডিফাই করে, ক্লার্কস অকুপেশন থিওরিকে। ইন 1950-তে এই থিওরিকে মডিফাই করা হয়। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা লিখেছি কি 2 স্টেট থিওরি, তাই তো। তো 2 স্টেট থিওরিটা কি, যে বেশি অ্যাফিনিটিটা কি, অ্যাফিনিটি যেমন আমরা অ্যাফিনিটি বলতে কি বুঝি, এফিকেসি বলতে কি বুঝি, হ্যাঁ, এগুলো একটা মানে প্রাইমারি ধারণা, যে অ্যাগনিস্টের মানে পোটেন্সি ডিপেন্ড করে দুটো প্যারামিটারের উপর, একটা হলো অ্যাফিনিটি, দ্যাট ইজ টেন্ডেন্সি টু বাইন্ড উইথ দ্য রিসেপ্টর, অ্যান্ড এফিকেসি। এফিকেসিটা কি, অ্যাবিলিটি, হ্যাঁ, ওয়ান্স বাউন্ড টু ইনিশিয়েট দ্য চেঞ্জেস দ্যাট লিড টু ইফেক্টস। বাউন্ড হওয়ার পরে তার যে অ্যাবিলিটি টু ইনিশিয়েট দ্য চেঞ্জেস দ্যাট লিড টু ইফেক্ট, সেটাই হলো কি এফিকেসি। তাহলে অ্যান্টাগনিস্ট আমরা কি জানি, যে রিসেপ্টরের সাথে বাইন্ড হয় কিন্তু কি কোনো তার ইফেক্ট প্রডিউস করতে পারে না, সে প্রিভেন্ট বাইন্ডিং অফ অ্যাগনিস্ট টু দ্য রিসেপ্টর, মানে প্রিভেন্ট অ্যাগনিজম, রিসেপ্টরের অ্যাগনিজম হতে দিবে না, এটাই হলো অ্যান্টাগনিস্টের কাজ। তাহলে ইন কেস অফ অ্যান্টাগনিস্ট আমরা এফিকেসি বলতে পারি কি 0। আচ্ছা, আমি দুটো কথা লিখেছি 2 স্টেট মডেলে, একটা হলো রিসেপ্টর এক্সিস্ট ইন 2 স্টেট, একটা হলো অ্যাক্টিভেটেড আর একটা কি রেস্টিং, অথবা অ্যাক্টিভেটেড ইনঅ্যাক্টিভেটেড।
আচ্ছা, রিসেপ্টর অ্যাক্টিভেটেড এভাবে বলতে পারি, রিসেপ্টর ইনঅ্যাক্টিভেটেড, রেস্টিং। হ্যাঁ, এভাবে আমরা এভাবেও সিগনিফাই করতে পারি জিনিসগুলোকে। হ্যাঁ, তাহলে আমরা বলছি যে রিসেপ্টরের দুটো স্টেট থাকতে, অ্যাক্টিভেটেড আর রেস্টিং স্টেট। হ্যাঁ, তাহলে ড্রাগ উইথ হায়ার অ্যাফিনিটি ফর অ্যাক্টিভেটেড স্টেট, দ্যাট ইজ ফুল অ্যাগনিস্ট। ড্রাগ উইথ মডারেট অ্যাফিনিটি ফর অ্যাক্টিভেটেড রিসেপ্টর ইজ পার্শিয়াল অ্যাগনিস্ট। হ্যাঁ, বলা হচ্ছে যে যার কিনা হায়ার অ্যাফিনিটি আছে ফর দ্য অ্যাক্টিভেটেড স্টেট, তাদেরকে আমরা এই থিওরির মতে তাকে আমরা বলি ফুল অ্যাগনিস্ট। আর বলা হচ্ছে যে ড্রাগ উইথ মডারেট অ্যাফিনিটি মানে ড্রাগের তো বাইন্ড করার যে অ্যাফিনিটি সেটা তো থাকবে, কিন্তু সাব ম্যাক্সিমাম। এটা যেমন ম্যাক্সিমাল ছিল ইন কেস অফ ফুল অ্যাগনিস্ট, ইন কেস অফ পার্শিয়াল অ্যাগনিস্ট এটা সাব ম্যাক্সিমাল। অ্যাক্টিভেট তো করবে রিসেপ্টরকে, কিন্তু এর অ্যাফিনিটিটা কেমন হবে? মডারেট, হ্যাঁ, সাব ম্যাক্সিমাল। তাহলে সেটাকে আমরা বলছি কি পার্শিয়াল অ্যাগনিস্ট। হ্যাঁ, যেমন ফুল অ্যাগনিস্ট যেটা ম্যাক্সিমাল ইফেক্ট শো করে, হ্যাঁ, হ্যাভ হাই এফিকেসি। আর পার্শিয়াল অ্যাগনিস্ট হলো which can produce only sub-maximal effect, হ্যাঁ, intermediate efficacy যারা আসবে। হ্যাঁ, তো according to the two-state model, efficacy reflects the relative affinity of the compound for the resting and activated states of the receptor. আচ্ছা, তো এই গেল আমাদের চারটা থিওরি। তাহলে আমরা এই বোর্ডে এতটুকুর মধ্যে আমরা জানলাম যে ক্লাসিফিকেশন অফ রিসেপ্টরের যে কনসেপ্ট, চারটা থিওরি, সেভেন থিওরিজ আছে টু এক্সপ্লেইন দ্য ফার্মাকোলজি অফ রিসেপ্টর। যার মধ্যে আমরা বলছি লক অ্যান্ড কি, রেড থিওরি, অকুপেশন থিওরি অ্যান্ড টু স্টেট মডেল। এই চারটা থিওরির উপর বেস করে আমরা রিসেপ্টরের ক্লাসিফিকেশনের কনসেপ্ট নিই। কনসেপ্ট অফ ক্লাসিফিকেশনের এই অংশতে আমরা যাচ্ছি কি কি ক্রাইটেরিয়া ইউজ করা হয় ক্লাসিফাইং রিসেপ্টরস। তাহলে ক্রাইটেরিয়া হ্যাভ বিন ইউটিলাইজড ইন ক্লাসিফাইং রিসেপ্টরস। কিছু কিছু ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে ক্লাসিফাই করা হয়। সেই ক্রাইটেরিয়া হলো যে ফার্মাকোলজিক্যাল ক্রাইটেরিয়া। ফার্মাকোলজিক্যাল ক্রাইটেরিয়াটা কি, যে কার উপর ডিপেন্ড করে, যেমন এক একটার এক এক রকম ধরন, যে এর কিছু ক্রাইটেরিয়া আছে, এই সিমিলারিটি ডিসিমিলারিটি দেখে এক গ্রুপে ফেলে দেওয়া, এরকম কিছু ক্রাইটেরিয়া দেখে আরেক গ্রুপে ফেলে দেওয়া, এরকম। তো সেই ক্রাইটেরিয়াগুলো কি, ফার্মাকোলজিক্যাল ক্রাইটেরিয়াগুলো কি, যে রিলেটিভ potencies of agonist and antagonist, অর্থাৎ this was used to explain the muscarinic and nicotinic cholinergic, alpha and beta adrenergic। মানে এই ড্রাগ আলফা রিসেপ্টরকে অ্যাগনিস্ট, অর্থাৎ আলফা রিসেপ্টরের মতো কাজ করে, আলফা অ্যাগনিস্টিক ইফেক্ট করে বা আলফা রিসেপ্টরকে ব্লক করে। তাহলে এই ড্রাগগুলো এই গ্রুপের, বিটা রিসেপ্টরকে ব্লক করে, তাহলে এরা বিটা ব্লকার গ্রুপের। এই ফার্মাকোলজিক্যাল ক্রাইটেরিয়া, দ্যাট ইজ পোটেন্সিস অফ অ্যাগনিস্ট অ্যান্ড অ্যান্টাগনিস্ট, এর উপর ডিপেন্ড করে আমরা ভাগ করলাম কি ফার্মাকোলজিক্যাল, মানে এই ফার্মাকোলজিক্যাল ক্রাইটেরিয়ার উপর ভাগ করে আমরা করতে পারি রিসেপ্টর ক্লাসিফিকেশন। নাম্বার 2 আমরা কি বলছি, টিস্যু ডিস্ট্রিবিউশন। Tissue or organ tissue distribution is the basis of designating subtype. Another criteria, যেমন cardiac adrenergic receptor. Cardiac adrenergic receptor হলো beta 1. এই 1টা এখানে ইম্পর্টেন্ট। What is the bronchial beta receptor is beta 2. তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আমি যদি beta 1 cardiac receptor, that is বিটা 1 না ধরি, তাহলে পরে পুরো অ্যাকশন উল্টা হয়ে যেতে পারে। মানে আমাকে এটা ভুল করা যাবে না। হ্যাঁ, এটা ভাইবারও একটা কোয়েশ্চেন, এবং আমাদের প্রত্যেকটা মানে ড্রাগগুলোর অ্যাকশন বুঝতে গিয়ে এই রিসেপ্টরের লোকেশন বোঝাটা খুবই মানে জরুরি। টিস্যু ডিস্ট্রিবিউশন বোঝাটা, যে কার্ডিয়াক মানেই আমাদের মনে রাখতে হবে বিটা 1, ব্রঙ্কিয়াল মানেই বিটা 2। হ্যাঁ, তাহলে এই যে অর্গান টিস্যু ডিস্ট্রিবিউশন, এর উপর বেসিস করেও আমরা সাবটাইপ ডিজাইন করতে পারি। We are discussing about the criteria have been utilized in classifying the receptors. তারপরে আমরা থার্ড ক্রাইটেরিয়া কি বলছি, ligand binding. We are discussing about the
criteria have been utilized in classifying receptor. তাহলে ligand binding হলো কি measurement of specific binding of high affinity radiolabeled ligand to the specific cellular fragment in vitro. কথাটা সহজভাবে বলি, আমি কথাগুলো ভেঙে ভেঙে বলি এই জন্যই যে আমি এই ক্লাসগুলো মূলত জেনারেল প্রিন্সিপালস অফ ফার্মাকোলজি, ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক এই ক্লাসগুলো আসলে থার্ড ইয়ারদের মাথায় রেখে ক্লাসগুলো নিই। কাজে কঠিন কিছু টার্মকে একটু সহজভাবে সহজবদ্ধ করে বলার চেষ্টা করি যাতে করে তারা বুঝতে পারে এই টার্মগুলো। হ্যাঁ, তো আমার চেষ্টা থাকে এভাবে সহজবদ্ধ করে বলার। আর আমি মূলত ক্লাস নিয়ে আসলে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের জন্য যারা এখানে মানে আমার ক্লাসগুলোকে বেস করে পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন বা যারা এরকম নেওয়ার চিন্তা করছেন তারা আসলে নেওয়া ঠিক না, কারণ আমি কখনোই পোস্ট গ্রাজুয়েশনের ক্লাস নেই না, আর আমার মেডিকেলে পোস্ট গ্রাজুয়েট কোনো স্টুডেন্ট নাই। আমি পড়াই মূলত থার্ড ইয়ার ফোর্থ ইয়ারদের, কাজে আমার ক্লাসগুলো থার্ড ইয়ার ফোর্থ ইয়ারদের বেস করে, এবং এই ক্লাসগুলো স্পেশালি আরও সহজভাবে আমি নেওয়ার চেষ্টা করছি থার্ড ইয়ারদের মাথায় রেখে। Measurement of specific binding of high affinity radiolabeled ligand to a specific cellular fragment in vitro and its displacement by its agonist or antagonist. মানে একটা হাই অ্যাফিনিটির লাইগেন্ড সেটা যদি একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তাহলে সেই হাই অ্যাফিনিটি লাইগেন্ডকে আমরা যদি রেডিও লেভেল করি, রেডিও লেভেল করে যদি তার মেজারমেন্ট করতে পারি সেই স্পেসিফিক সেলুলার ফ্র্যাগমেন্টকে ইন ভিট্রোতে, তাহলেও এইটা একটা ক্রাইটেরিয়া হবে। হ্যাঁ, তো ক্লাসিফাইং রিসেপ্টর। আচ্ছা, তারপর কি ট্রান্সডিউসার পাথওয়ে, মানে আমাদের রিসেপ্টর ইফেক্টের যে লিঙ্কেজ অর্থাৎ সিগন্যাল ট্রান্সডাকশনের যে মেকানিজম, তার মধ্যে এই এক এক রকম আছে ট্রান্সডিউসার পাথওয়েগুলো। হ্যাঁ, তো কি মেকানিজমে করে, থ্রু হুইচ দে গিভ রেসপন্স, সেটাকে বেস করে সেটাকে ক্রাইটেরিয়া ধরে আমরা আরেকভাবে ক্লাসিফাই করতে পারি। হ্যাঁ, আমরা পরে জানবো এই ট্রান্সডিউসার পাথওয়েগুলো এর ডিটেলস আমরা জানবো। তারপরে লাস্ট আমরা বলেছি কি মলিকুলার ক্লোনিং। তো মলিকুলার ক্লোনিং আসলে যে এই যে ক্লোনিং অফ দ্য রিসেপ্টর রিভিল মেনি মলিকুলার ভ্যারিয়েন্টস অফ সাবটাইপস অফ নোন রিসেপ্টর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ট্রান্সডিউসার পাথওয়ে যেমন মেকানিজম থ্রু হুইচ দে গিভ রেসপন্স, যেমন মাসকারিনিক কোলিনার্জিক রিসেপ্টর, এটা হলো জি প্রোটিনের সাথে কাপল একটা রিসেপ্টর। আমরা পরে জানবো জি প্রোটিন কাপল রিসেপ্টর। আর এন নিকোটিনিক কোলিনার্জিক হচ্ছে এটা কি করে, গেজিং অফ ইনফ্লাক্স অফ সোডিয়াম আয়নস। হ্যাঁ, তো এই দুটোই আমরা ডিটেলস জানবো পরের ক্লাসে। আচ্ছা, তারপরে কি বলেছি লাস্টে হচ্ছে মলিকুলার ক্লোনিং, যেটা বলছিলাম যে ক্লোনিং অফ রিসেপ্টর রিভিল মেনি মলিকুলার ভ্যারিয়েন্টস আর সাবটাইপস অফ নন রিসেপ্টর। একটা নন রিসেপ্টরের অনেকগুলো ভ্যারিয়েন্টস এই ক্লোনিং, এটা হচ্ছে লেটেস্ট যে ক্রাইটেরিয়া। তো much information have been gained by introducing the cloned DNA যে এনকোডিং ইন্ডিভিজুয়াল রিসেপ্টর, সেটার জন্য আমরা অনেক ইনফরমেশন এখন পর্যন্ত পেয়েছি রিগার্ডিং রিসেপ্টর। আচ্ছা, তাহলে আমরা এইগুলো হলো ক্রাইটেরিয়া বললাম যে এর উপরে আমরা এই ক্রাইটেরিয়াগুলো ধরে রিসেপ্টরকে ক্লাসিফাই করব। এবং শুরুর ক্লাস থেকে যেটা আমরা জেনে এসেছি যে রিসেপ্টর কি অন দ্য বেসিস অফ লোকেশন সেল সারফেস রিসেপ্টর। হ্যাঁ, সেটার কি মোস্ট অফ দ্য রিসেপ্টর, তারপরে উইদিন দ্য সাইটোপ্লাজম হ্যাঁ কে থাকবে স্টেরয়েড রিসেপ্টর, উইদিন দ্য নিউক্লিয়াস কে থাকবে থাইরয়েড রিসেপ্টর, এরকম আমরা বেসিক কিছু ধারণা নিয়েছি। তারপরে আমরা রিসেপ্টরকে যদি ব্রডলি ক্লাসিফাই করি তাহলে আমরা পরে আরও ডিটেলস জানবো। তো এগুলো সবই বইয়ে আছে, জাস্ট হেডলাইন আকারে আমি বলছি যে আমরা কি করি, প্রাইমারি একটা বলি যে প্রাইমারি আর একটা সেকেন্ডারি। হ্যাঁ, রিসেপ্টর। তো প্রাইমারিলি যদি আমরা বলি তাহলে রিসেপ্টর ফিজিওলজিক্যাল আর ফার্মাকোলজিক্যাল আর অ্যাক্টিভ রিসেপ্টর। হ্যাঁ, তো এই প্রাইমারি রিসেপ্টরের মধ্যে তো এরকম বিভিন্নভাবে আমরা ক্লাসিফাই করি রিসেপ্টরের। তো কি ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে করি এই ক্লাসিফিকেশনগুলো, সেগুলো আমরা জানলাম। তো যেমন আমরা স্পেসিফিক যেটা প্রাইমারি বা স্পেসিফিক রিসেপ্টর, ফিজিওলজিক্যাল আর ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভ রিসেপ্টর। হ্যাঁ, যে ড্রাগ সিলেক্টিভলি কম্বাইন with this receptor and produce maximal response, produce action, and they are only 1 to 2%. The pharmacological active receptor সেগুলো হলো only 1 to
2%, যেমন কোলিনার্জিক রিসেপ্টর, অ্যাডেনার্জিক রিসেপ্টর, হিস্টামিন রিসেপ্টর। হ্যাঁ, আচ্ছা। আর স্পেয়ার আর রিজার্ভ, এই ব্রডলি আমরা যে ক্লাসিফাই করলাম প্রাইমারি আর স্পেসিফিক রিসেপ্টর এবং সেকেন্ডারি আর নন স্পেসিফিক আর সাইলেন্ট আর ডেড রিসেপ্টর। তো এই যে বোর্ডে আমি লিখেছি সাইলেন্ট রিসেপ্টর, এই কনসেপ্টটা বোঝানোর জন্য এই ব্রড ক্লাসিফিকেশনটা মানে গ্রসলি আমরা কীভাবে বলি, হ্যাঁ, তো সেটা বলছি। যে আমরা প্রথমে বলে নিচ্ছি যে প্রাইমারি আর স্পেসিফিক কিছু রিসেপ্টর আছে স্পেসিফিক, যেমন তার মধ্যে আমরা সাবডিভাইডেড করেছি ফিজিওলজিক্যাল অর ফার্মাকোলজিক্যাল অর অ্যাক্টিভ, আর আরেকটা গ্রুপকে বলছি স্পেয়ার ও রিজার্ভ। যখন কিনা ফার্মাকোলজিক্যাল ও ফিজিওলজিক্যাল রিসেপ্টরগুলো কী হয়ে যায়, অ্যানাটমিক্যালি অ্যান্ড ফাংশনালি এই রিসেপ্টরগুলো মানে যখন এই রিসেপ্টরগুলো একই রকম, কার মতো, ফার্মাকোলজিক্যাল রিসেপ্টরের মতোই। তো যখন কিনা ফিজিওলজিক্যাল বা ফার্মাকোলজিক্যাল রিসেপ্টরগুলো এক্সহস্টেড হয়ে যায়, তখন এই স্পেয়ার আর রিজার্ভ রিসেপ্টরগুলো প্লে রোল, হ্যাঁ, বাট দে ডু নট অ্যাক্ট নর্মালি, দে কাম ইনটু প্লে only when pharmacological receptor are exhausted or blocked. হ্যাঁ, তো এই যে আমরা বিটা রিসেপ্টর অফ দ্য হার্ট, হ্যাঁ, নিকোটিনিক রিসেপ্টর, ইনসুলিন রিসেপ্টর, এই সবগুলোই হলো স্পেয়ার। এদের ধরো যে আমরা 98 to 99% অফ দ্য কার্ডিয়াক বিটা রিসেপ্টর আর স্পেয়ার। নিকোটিনিক রিসেপ্টরের 80 to 90% নিকোটিনিক রিসেপ্টর স্পেয়ার, ইনসুলিন রিসেপ্টরেরও তাই, হ্যাঁ, অলমোস্ট 90%। সেকেন্ডারি যেটা এই যে সাইলেন্ট যেটা লিখেছি, হ্যাঁ, সাইলেন্ট রিসেপ্টর বা সেকেন্ডারি, আর এটা হলো ড্রাগের রিজার্ভার হিসেবে কাজ করে, হ্যাঁ, যেমন প্লাজমা প্রোটিন, এর সাথে যে কোনো ড্রাগ বাইন্ড হতে পারে, হ্যাঁ, এন্ডোজেনাস লিজেন্ড থেকে শুরু করে যে কোনো ড্রাগ বাইন্ড হতে পারে। এরা রিসেপ্টর হিসেবে কাজ করে, কিন্তু এই যে কোনো ড্রাগই এদের সাথে বাইন্ড করতে পারে। এরা হচ্ছে ডেড বলা হয়, হ্যাঁ, বা এই সাইলেন্টলি থাকে আর কি এই রিসেপ্টরগুলো। তা এর সাথে এটা ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স ফার্মাকোলজিক্যালি ইনার্ট থাকে বা ইনঅ্যাক্টিভ, হ্যাঁ, ফর্ম হবে ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স কিন্তু ফার্মাকোলজিক্যালি ইনার্ট। হ্যাঁ, যেহেতু যে কোনো ড্রাগ এদের সাথে কম্বাইন হতে পারে, এই জন্য এদেরকে বলা হয় নন স্পেসিফিক। এবং এই রিসেপ্টরগুলো আসলে স্টোর হাউস হিসেবে কাজ করে, হ্যাঁ, অ্যান্ড প্রলং দ্য ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ দ্য ড্রাগ, প্লাজমা প্রোটিন এই আর কি। এখন ফাংশনাল ক্লাসিফিকেশনও আমরা বলতে পারি যে রেগুলেটরি প্রোটিন আছে কিছু অটা, যেমন অটাকয়েড হরমোন, নিউরোট্রান্সমিটার, হ্যাঁ, তারপরে এনজাইম, ডাইহাইড্রোফুলেডিডাকটেস, হ্যাঁ, তারপর ট্রান্সপোর্ট প্রোটিন হিসেবে কিছু আছে স্ট্রাকচার ট্রান্সপোর্ট প্রোটিন, যেমন সোডিয়াম, পটাশিয়াম, এটিপিএস, হ্যাঁ, তারপর ক্যালসিয়াম কি পটাশিয়াম হাইড্রোজেন, এটিপিএস, তারপর স্ট্রাকচারাল প্রোটিন যেমন মাইক্রোটিবিউলস, টিবিউলিন, হ্যাঁ, এইগুলো হচ্ছে আমরা বলতে পারি যে কিছু ফাংশনাল ক্লাসিফিকেশনও করা যায়, হ্যাঁ, ফাংশনাল রিসেপ্টর। আর যেটা কিনা কম্পোজিট ক্লাসিফিকেশন, লেটেস্ট ক্লাসিফিকেশন সব স্টুডেন্টরাই রিটেনের জন্য পড়ে, ভাইবার জন্য পড়ে, যেই কথাটা আমি বলতে চাচ্ছি যে এগুলো আমরা যেমন জি প্রোটিন কাপল রিসেপ্টর, লিগেন্ড গেটেড আয়ন চ্যানেল, এগুলো আমরা পরের ক্লাসে জানবো ডিটেলস। শুধু আমরা কি ক্লাসিফাই কিভাবে করেছি, যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এভাবেও বলতে পারি, অথবা আমরা বলতে পারি লিগেন্ড গেটেড আয়ন চ্যানেল, যেটাকে আমরা কি বলি, লিগেন্ড গেটেড আয়ন চ্যানেল যে রিসেপ্টর, সেটা আরেকটা নাম কি, আয়নোট্রপিক রিসেপ্টর। ভাইবাতে এই কোশ্চেনগুলো অনেক সময় ধরা হয়, হ্যাঁ। তো এটা হলো ফার্স্ট নিউরোট্রান্সমিটার রিসেপ্টর। এর মধ্যে কি আছে, নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর, গাবা রিসেপ্টর, গাবা এ যেটা, হ্যাঁ, এনএমডিএ, এগুলো হলো লিগেন্ড গেটেড আয়ন চ্যানেল। আর জি প্রোটিন কাপল রিসেপ্টর বা মেটাবোট্রপিক রিসেপ্টর, সেভেন ট্রান্স মেমব্রেন রিসেপ্টর, এটা হলো মেমব্রেন অ্যাকর্ডিং টু লোকেশন যে মেমব্রেন রিসেপ্টর আমরা বলি, সেটা বেস্ট মানে মোস্ট অফ দ্য রিসেপ্টর আর মেমব্রেন রিসেপ্টর, তার মধ্যে এইগুলো হলো এক্সাম্পল, জি প্রোটিন কাপল রিসেপ্টর, লিগেন্ড গেটেড আয়ন চ্যানেলস, এগুলো হলো বেস্ট এক্সাম্পল, হ্যাঁ। তারপরে ওই কি টাইপ 3 যেটা রিসেপ্টর কাইনেস, প্রোটিন কাইনেস, তারপর নিউক্লিয়ার রিসেপ্টর, হ্যাঁ, তো এগুলো আমরা পরে আস্তে আস্তে জানবো। ফার্স্ট রিসেপ্টর কোনটা, উইদিন মিলি সেকেন্ডে কোনটা কাজ করে, উইদিন সেকেন্ডে কোনটা, উইদিন মিনিটসে, উইদিন আওয়ার্সে, হ্যাঁ, এবং কেন হচ্ছে আমরা কি যারা কিনা টাইপ 4, হ্যাঁ, ইন্ট্রাসেলুলার রিসেপ্টর রেসপন্সটা কেন পাই পরে, এগুলো ইন্ডিভিজুয়াল যখন আমরা আলোচনা করব তখন জেনে নিব, হ্যাঁ। তো এই পর্যন্তই আমাদের আজকের ক্লাস থাকুক।
আচ্ছা, আরেকটা বলা হয়নি, বোর্ডে লেখা আছে, দ্যাট ইজ অরফান রিসেপ্টর। হ্যাঁ, তো এখন এই যে আমরা এতভাবেই ক্লাসিফাই করলাম রিসেপ্টরকে, তারপরও আমরা বলছি যে এন্ডোজেনাস, একটু আগে কি বললাম যে আমাদের বডিতে যে অ্যাডেনার্জিক রিসেপ্টর, কার্ডিয়াক অ্যাডেনার্জিক রিসেপ্টর, তার মধ্যে 98 to 99% বিটা অ্যাডেনার্জিক রিসেপ্টরগুলো কি ফার্মাকোলজিক্যালি ইনঅ্যাক্টিভ। তারা নর্মালি কাজ করে না। কখন কাজ করে? যখন ফার্মাকোলজিক্যাল রিসেপ্টর আর এক্সহস্টেড, তখন এই রিসেপ্টরগুলো আসে। হ্যাঁ, নর্মালি তারা আসে না। তাহলে আমাদের এই যে বডির এই যে মেকানিজম, নিজস্ব যে মেকানিজম সৃষ্টিকর্তা দিয়েছেন, সেই মেকানিজমটা আমাদের এন্ডোজেনাস সাবস্টেন্সগুলো তো বডিতে আছে, তাই না? তাহলে অ্যাড্রেনালিন যদি এই সমস্ত স্পেয়ার ও রিজার্ভ রিসেপ্টরকে অ্যাক্টিভ করতে পারতো, তাহলে কি অবস্থা হতো, তাই না? তাহলে সৃষ্টির রহস্য, মানে পড়াশোনা করলেও পরে সৃষ্টির রহস্য মাঝে মধ্যে মাথায় আসে, যে স্পেয়ার আর রিজার্ভ হিসেবে যে রিসেপ্টরগুলোকে রেখে দেওয়া হলো, তারা যদি অ্যাক্টিভ হয়ে যেত, তাহলে কি অবস্থা হতো? এন্ডোজেনাস লিগেন্ড তো আছে এবং আমার কার্ডিয়াক অ্যাডেনার্জিক বিটা 1 তো প্রেজেন্ট, বাট এইখানেই একটা রহস্য, যে কি এন্ডোজেনাস লিগেন্ড তার সাথে বাইন্ড হচ্ছে না, রিসেপ্টরের এক্সপ্রেশন হচ্ছে না। অনলি 1 to 2% রিসেপ্টরগুলো হলো ফার্মাকোলজিক্যালি অ্যাক্টিভ। তো এরকম আমরা এই রহস্য বুঝতে পারি না, এই যে অরফান রিসেপ্টর, এখন পর্যন্ত আমরা এই রহস্য খুব একটা ভেদ করতে পারিনি। অরফান রিসেপ্টর হ্যাভিং নো নন এন্ডোজেনাস লাইগেন্ড, যেমন ক্যানাবিনয়েড রিসেপ্টর, হ্যাঁ, PPAR ক্যানাবিনয়েড, তাছাড়া আছে PPAR, PPA paroxysm proliferator activated receptor. These are the target of key important therapeutic drugs, though the endogenous ligand are still remain unknown. Acha, novel therapeutic agents will emerge by targeting this pool of unclaimed receptor, যদি কোনো একটা আসতে পারে। এখন আমরা বলছি যে অরফান রিসেপ্টর, এই ক্যানাবিনয়েড বা PPARs, এগুলো হচ্ছে প্যারাক্সিজম প্রলিফারেটেড অ্যাক্টিভেটেড রিসেপ্টর, এদেরকে আমরা কি বলছি যে দিস আর দ্য অরফান রিসেপ্টর। আসলে এই যে তাদের অরফানহুড, এই অরফানহুড রিফ্লেক্টস আওয়ার ইগনোরেন্স, নট দেয়ার স্ট্যাটাস। আচ্ছা, এই পর্যন্ত থাকুক আমাদের ক্লাস, এবং সবাইকে আবারও সালাম, শুভেচ্ছা, এবং সেই সাথে এই আবারও অ্যাওয়ারনেস কি SMS, social distancing, wearing of the mask, and use of the hand sanitizer. আচ্ছা, দ্যাট ইজ ফ্রিকুয়েন্ট হ্যান্ড ওয়াশিং। এটাই হোক আমাদের আপাতত ভ্যাকসিন, এবং সবাই সবার জন্য দোয়া অব্যাহত রাখি, সবাই সবার জন্য দোয়া করি, সবাই সুস্থ থাকি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।